দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন আজ। 4.8 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটেই। সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় আশুলিয়া থেকে ইপিজেড 1 লেনে চলছে যানবাহন। ঈদযাত্রায় যানজটের শঙ্কা। ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শতাধিক শিশু। 1 সপ্তাহে মারা গেছে 3 জন, বিপাকে চিকিৎসকরা। ফেনীর বিভিন্ন মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক পেতে ব্র্যান্ড শপেই আস্থা অনেকের। স্থাপত্যের অনন্য নিদর্শন রামগতির আসসালাম জামে মসজিদ। জানালা না থাকলেও ভেতরে প্রবেশ করে আলো বাতাস। স্বাগত দেশযোগে, সঙ্গে আছি মার্জিয়া দিশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আজ উদ্বোধন করা হবে। এই উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে রেল পথ বিভাগ। সেতুটি উদ্বোধন হলেও এর পূর্ণাঙ্গ সুবিধা নিতে বাধা হয়ে দাঁড়াবে দুই পাশের সিঙ্গেল লাইনের রেলপথ। তাই দ্রুত জয়দেবপুর ঈশ্বরদী রেলপথটিকে ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। যমুনা নদীর ওপর রেলওয়ে সেতুর নির্মাণ দেশের উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবার পূরণের অপেক্ষায়। 18 মার্চ সকাল 10টায় টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধনের আয়োজন করা হবে, যার মাধ্যমে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে, তেমনি উত্তরের জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নতুন দরজা খুলবে। সিঙ্গেল লাইন দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে আসলে ট্রেন পরিচালনা করতেছি। আমাদের 18 তারিখে 2টা লাইনে আমরা প্যাসেঞ্জার ট্রেনের জন্য এটা চালু করব, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সেটা হচ্ছে যে আমরা যমুনা পূর্বপারে আমাদের একটা ট্রেন, উদ্বোধনী একটা ট্রেন থাকবে। সেই ট্রেনটা নিয়ে আমরা পশ্চিম পারে সয়দাবাদ স্টেশন পর্যন্ত আসবো। ব্যবসায়ীরা বলছেন, যমুনা সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগতো 20 থেকে 25 মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। তবে সম্ভাবনার দুয়ারে পথের কাঁটা সিঙ্গেল লাইন, যেটি ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। তাহলে আমরা 120 কিলোমিটার বেগে যদি আমরা পার হতে পারি, তাহলে দেশের বিশেষ করে এই উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে যেরকম মেলবন্ধন ঘটবে, পাশাপাশি সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের একটি বিশাল ইকোনমিক জোন, বৃহত্তর একটি আঞ্চলিক জোনে, অর্থনৈতিক জোনে পরিণত হবে। যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ, যেটাকে বলে পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা, তখন এটা পাবো। উদ্বোধনের একদিন পর 19 মার্চ থেকে বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। তবে রেল উপদেষ্টা বলছেন, রেলের উন্নয়নে আগামীতে আরো পদক্ষেপ নেওয়া হবে। জাইকা কিংবা কার প্রধান আসবেন, তো এসে তখন আমরা এটা উদ্বোধন করব। আর হ্যাঁ, ওই যে সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, তো আমরা এটা ফিজিবিলিটি স্টাডি দেখবো। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা, সেটা আমরা দেখবো। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 9,734 কোটি টাকা, পরে খরচ বেড়ে হয়েছে 16,781 কোটি টাকা। আব্দুল আল মামুন, 71। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। ইউসুফ, স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে কে কে যুক্ত হবেন? এছাড়াও সার্বিক প্রস্তুতি নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? হ্যাঁ তিশা, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যমুনা রেল সেতু আজ উদ্বোধন হতে যাচ্ছে। আজ সকাল 11টা 20 মিনিটে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন যোগে কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের নেতৃত্বে একটি টিম কিন্তু যমুনা সেতু
অতিক্রম করবে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তারা সয়দাবাদ রেল স্টেশনে তারা পৌঁছবে এবং এই স্টেশনে পৌঁছার পর আপনার 11টা 20 মিনিটে সাংবাদিকদের সাথে উনি মিলিত হবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলবেন, রেল সেতুর আগামীর সম্ভাবনা এবং সিঙ্গেল লাইনের যে সমস্যাটা সেই বিষয়ের ব্যাপারেও তিনি ব্রিফ করবেন। 100 বছরের স্থায়িত্ব নিয়ে আগামীর সম্ভাবনার কথা জানান দিচ্ছে যমুনা রেল সেতু। এই রেল সেতুকে ঘিরে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, তার আজ প্রতিফলন ঘটছে উৎপাদনের মধ্য দিয়ে। যমুনার সেতু পূর্ব প্রান্ত থেকে ইসুফতাওয়ান রাজু, 71। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব আপনার সাথে। যাচ্ছি পরের সংবাদে। এদিকে যমুনা সেতুতে থাকা রেললাইন সরিয়ে সড়ক চওড়া করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। জানান, চওড়া না করলে সেতুর দুই পারে যানজট কমবে না। এদিকে কর্তৃপক্ষ বলছে, রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নেয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। যে কোনো ঈদের আগে পরে অন্তত 3 গুণ বেশি যানবাহন যমুনা সেতুর ওপর দিয়ে চলাচল করে। সেতুর দুই পারের রাস্তা 4 লেন হলেও সেতুটি 2 লেনের, যে কারণে ঈদের সময় যানবাহন বেশি থাকায় সেতুর ওপর তৈরি হয় তীব্র যানজট। ব্রিজে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের রেখার পাঠাতে পারি না, এই গাড়ির জ্যাম থাকলে। ব্রিজ প্রশস্ত হয়ে গেলে রেখাটা পাঠানো ইজি হবে। চালকরা বলছেন, আগে রেলপথটি সেতুর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন আলাদা সেতু হওয়ায় রেল লাইনের অংশটুকু সড়ক পথে অন্তর্ভুক্ত করলে যানজট কমে যাবে, সেই সাথে কমবে দুর্ঘটনার ঝুঁকিও। এখন তো রাস্তাটার ভিতরে চাপা রাস্তা, ওভারটেক করতে হলে আর কি গাড়ি বাইরে বুঝা যায়, রিক্স হয়ে যায়। আর ওই সময় তো রাস্তাটা বাড়বো, তখন তো রিক্সটা কম হইব। রেল লাইনটা উড়াই দিলে আমাদের আরো 2 সাইডে দেখা যাবে 3 ফিট করে 6 ফিটের রাস্তা বাড়বে। এ ব্যাপারে যমুনা সেতুর ভুয়াপুর সাইটের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 3.5 মিটার জায়গা যদি আমরা সেতুর উভয় লেনে সমানভাবে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সেতুর উভয় দিকের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটারে উন্নীত হবে। 1998 সালের 23শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় যমুনা সেতু। সেতুর পাশে যুক্ত একটি লাইনে ট্রেন চলাচল করত, কিন্তু আলাদা রেল সেতু নির্মাণ করায় এই বছরের 12ই ফেব্রুয়ারি এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনশ্রী হালদার, 71। যমুনা রেল সেতু উদ্বোধনের বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, রেল সেতু উদ্বোধন নিয়ে স্থানীয়দের উচ্ছ্বাস কেমন দেখছেন, তারা কি বলছেন? তিশা রেল সেতু উদ্বোধন নিয়ে যে বিষয়টি স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু গত মাসের 12 তারিখ থেকেই দেখা যাচ্ছে। কারণ আপনি জানেন যে যাত্রী নিয়ে গত মাসের 12 তারিখ থেকেই কিন্তু পরীক্ষামূলকভাবে এই নতুন সেতু দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। আজকে সেটির উদ্বোধন করা হবে। সেই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রেল মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তিনি। সেই দেখতে পাচ্ছেন হয়তো তিশা, এই মুহূর্তে যে রেলটি নিয়ে এই সেতু উদ্বোধন করা হবে বা সেতু পারাপার করা হবে, এই সেতু পার হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে বেলা 11টার দিকে। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি। দেখতে পাচ্ছেন যে এখানে উদ্বোধনের যে ব্যানার সেটি টানানো হচ্ছে এবং অনেক লোকজন এখানে অপেক্ষা করছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যে এই একটি রেল সেতু এটি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হবে। এবং সেই সাথে আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি তিশা, যে এটি কিন্তু ডাবল ট্র্যাকের যে সেতু, সেই ডাবল ট্র্যাকের সুবিধা কিন্তু এই মুহূর্তে পাবে না। শুধুমাত্র একটি ট্র্যাক দিয়েই এই রেল চলাচল করবে। এটি ডাবল ট্র্যাকের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে আপনি যে এই মুহূর্তে আমি আপনাকে যেটি দেখাতে পাচ্ছি, যে রেল নিয়ে এই সেতু পারাপার হবে সেটিকে সাজানো হয়েছে এবং এখানে সকল প্রস্তুতি কর্তৃপক্ষ তারা করছেন। এবং এখানকার লোকজনদের মধ্যেও কিন্তু আমি আগেই যেটি বলেছি
যে উৎসাহ উদ্দীপনা কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। আজকে সেটির শেষ হবে যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছিল তিশা। তবে এই রেল সেতু দিয়ে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রেল সেতু যেহেতু যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে, সেই হিসেবে যমুনা সেতুর সাথে যেটি রেল সেতু ছিল সেটি কিন্তু এই এলাকার মানুষের একটি দাবি এবং এই যানবাহনের চালকদেরও একটি দাবি রয়েছে যে সেই এই রেল সেতুর যেটি সড়ক পথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যমুনা সেতুর যেটি দিয়ে যানবাহন মানে গাড়ি চলাচল করে সেটি কিন্তু প্রশস্ত হবে। এইটিও এই এলাকা মানুষের একটি দাবি রয়েছে। তিশা, রাজ্জাক সঙ্গেই থাকবেন। রেল সেতু যখন উদ্বোধন হবে নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী এম এ রাজ্জাকের সাথে। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় পুরো সড়ক এখন খানাখন্দে ভরা। যানবাহন চলছে এক লেনে। ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে এই সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া থেকে ইপিজেড এই 10 কিলোমিটার পথ গলার কাটা হতে পারে এবারের ঈদ যাত্রায়। মহাসড়কের এই পথটুকু পাড়ি দিতেই পেরিয়ে যেতে পারে ঘন্টার পর ঘন্টা। ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার প্রধান সড়ক নবীনগর চন্দ্রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলায় হাজার হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যানবাহনের সংখ্যা বেড়ে যায় অনেক গুণ। এদিকে সাভার ইপিজেড থেকে আশুলিয়া হয়ে রাজধানীর আব্দুল্লাপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। যানবাহন চলছে মাত্র এক লেন দিয়ে। যাত্রীরা বলছেন বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে এ পথে চলতে হচ্ছে। দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ক্যাব নিয়ে যদি ঢোকে তার এক দূর জায়গায় জামের মধ্যে পড়ে থাকে, সারাদিনই থাকে এই অবস্থা। চান্দ্র বন্ধ 5 থেকে 7 ঘন্টা সময় লাগে প্রতিদিন। এই জায়গায় জাম সব সময়ের জন্যই থাকে স্যার। এর উপর মহাসড়কে যত্রতত্র চলছে অটোরিকশা। চালক ও যাত্রীরা বলছেন এতে ভোগান্তি আরো বেড়েছে। হিউজ পরিমাণ অটো হয়েছে, তাই ওই কারণে এই জ্যামজটটা বেশি হয় আর কি। আমরা রাস্তা পাকা পাইলে যাই, কিন্তু ওরা তো তা করে না, উল্টা পাল্টা এদিক সেদিক ঢুকায় মনে করেন এই জ্যাম বাজায় দেয় রাস্তা। বছরকে বছর হয়ে যাইতেছে, এই রোডে তো কোনো যানজট ছাড়ে না। ঈদ যাত্রার প্রস্তুতি ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে রাজি হননি সাভার ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের কোনো কর্মকর্তা। আর যানজট সহনীয় পর্যায়ে আনার ব্যবস্থা চলছে বলে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। ঢাকা শহরের যানজট কমাতে 2022 সালের শেষ দিকে দ্বিতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। নূর তাজমিন নীর, 71। এই বিষয়ে জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, যানজট নিরসনে প্রশাসনের প্রস্তুতি কি? সড়কের দুর্ভোগ নিয়ে তারা কি বলছেন? আমি এখন আছি সাভারের বাইপাইল মোড়ে মোটামুটি সকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজে অফিসের সময়ের যে চাপটা, সেই চাপটা পড়েছে রাস্তার উভয় পাশে জ্যাম। ঢাকা থেকে যে গাড়িগুলো এই বাইপাইল হয়ে উত্তরবঙ্গের দিকে যায় এবং আব্দুল্লাপুর থেকে যে গাড়িগুলো যায়, এই গাড়িগুলো বাইপাইল মোড় পার হয়ে তারপর তাদেরকে যেতে হয়, যার কারণে স্বাভাবিক সময়ে এখানে সবসময় জ্যাম থাকে। আমি যদি রাস্তার অপর পাশটা একটু দেখাই, এই পাশেও দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জ্যাম, মানে যতটুকু চোখ যায় পুরোটাই জ্যাম। এটা মূলত ইপিজেড এর অফিস সময়ের যে জ্যাম, এই জ্যামটা। এছাড়া বিকেল থেকে এই একদম রাত 10টা-11টা পর্যন্ত এলাকাটা জ্যাম থাকে। আবার এদিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তো এই অবস্থায় সামনে ঈদ আর মাত্র 12 দিনের মতো বাকি আছে। এমন অবস্থা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পারিনি যে কিভাবে এই যানজট মুক্ত রাখা যাবে এই সময়টাতে। এর মধ্যে গাড়ির চাপ ঈদের সময় প্রচুর, অর্থাৎ দ্বিগুণ বেড়ে যায়। পাশাপাশি পুরাটা শিল্পাঞ্চল, গার্মেন্টস যখন একসাথে ছুটি হবে তখন কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ করবে, যতটুকু এখনই বোঝা যাচ্ছে। বা স্থানীয় মানুষজন যারা আছেন বা গাড়ির চালক যারা আছেন তারা এই শঙ্কাটা করছেন। তবে হাইওয়ে পুলিশ আমাদেরকে তথ্য জানিয়েছে যে তারা বিকল্প একটি রাস্তা তৈরি করে রেখেছেন, বিশেষ করে ধামরাইয়ের কালামপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের যে রাস্তাটা আছে, এই বিকল্প রাস্তাটা তারা দেখে রেখেছেন
যখন এদিকে খুব বেশি গাড়ির চাপ পড়বে তখন ওই পথ দিয়ে গাড়িগুলোকে তারা পাস করার চেষ্টা করবেন নবীনগর থেকে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, আপনি সঙ্গেই থাকুন। আপনার মাধ্যমে জানছিলাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কের বেহাল অবস্থার কথা। ধন্যবাদ আপনাকে। যানজট নিরসনে 8 এপ্রিল থেকে চাঁদপুর শহরে সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পৌরসভার যানজট নিরসন নিয়ে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এপ্রিলের 8 তারিখ থেকে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত শহরে সিএনজি অটোরিকশা প্রবেশ করতে পারবে না। একই সাথে এপ্রিলের 8 তারিখ থেকে একদিন লাল রঙের, অন্যদিন সবুজ রঙের অটোরিকশা চলাচল করবে। এছাড়াও দিনের বেলায় শহরে কোনো লরি বা ট্রাক প্রবেশ করতে পারবে না। জনগণের স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। নরসিংদী রায়পুরায় 3 সন্তানের জননী এক গৃহবধূ নিজ ঘরে ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ এসেছে। সনাতন ধর্মাবলম্বী ওই ভুক্তভোগী ধর্ষক রাকিবের বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন। সোমবার ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহর কাছে অভিযোগ দিলে তিনি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। রবিবার রাত 9টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। ধর্ষকের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষকরা সহযোগিতা করেন। ঘটনা কাউকে জানালে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। স্থানীয়রা জানান, অভিযুক্ত ধর্ষক রাকিব একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মোংলা ইপিজেডের এক কারখানার নারী কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কল্লোল বৈরাগী নামের এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। রবিবার রাতে দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ওই নারী ইপিজেডের একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। কাজের সুবিধায় দিগরাজ এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি। একই বাড়িতে ভাড়া থাকতেন কল্লোল বৈরাগী। বেশ কিছুদিন ধরে কল্লোল ওই নারীকে উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় রবিবার রাতে তাকে ধর্ষণের চেষ্টা করে কল্লোল। পরে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। রাতেই ওই নারী মোংলা থানায় মামলা করলে অভিযুক্তকে আটক করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যশোরের মনিরামপুরে গণধর্ষণের শিকার নারীর বাড়ি পরিদর্শন ও তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা। সোমবার রাত 8:30টায় নির্যাতিত ওই নারীর বাড়িতে যান তারা। এ সময় নেতারা ওই নারীকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একই সাথে জড়িতদের পক্ষে বিএনপির কোনো আইনজীবী আদালতে যাবে না বলে ঘোষণা দেন। গত রবিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালিতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। খবর পেয়ে ঝিকরগাছা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে এসেছি এবং এরা আইনজীবী, আমাদের আইনজীবী ফোরামের তারা সদস্য, সর্বোচ্চ নেতা আমাদের অ্যাডভোকেট সাবিউল্লাহ সাবু পিপি। তো আমরা তাদেরকে সহায়তা দেব আইনি, এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন কোনো হুমকির কাছে নত না হয় এবং যে কোনো সময় অসুবিধা হলে আমাদের জানাবে, আমরা তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা দেব। সংস্কারের মূলা ঝুলে নির্বাচনে দেরি করার কোনো সুযোগ নেই। জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার বিকেলে নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে দুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংস্কার করতে 50 বছরও সময় লাগতে পারে, আর গত 7 মাসে একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তাই দেশকে একটা নিয়মের মধ্যে আনতে হলে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই।
সকল নেতৃবৃন্দকে আমি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার যখন কেউ ইনভেস্ট করে কোনো শিল্পপতি চিন্তা করে দেশে কোনো সরকার নাই, কোনো জনপ্রতিনিধি সরকার নাই, জবাবদিহিতা নাই, আজকে তারা ইনভেস্ট করছে না। তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি পারেন এই সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করেন না। প্রবাসীরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে। তারা দেশে এসে ভোট দিতে চায় বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এ মাহমুদ। সোমবার জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল তখন প্রবাসীরাও প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম করেছে। এই কারণে আওয়ামী লীগের লোকেরা প্রবাসীদের বাড়িঘর সম্পত্তি দখল করেছে। প্রবাসীরা দেশে এসে বিনিয়োগ করতে চায়, তাই দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 2 কোটির উপরে নতুন ভোটার বাংলাদেশে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই। একইভাবে আমরা প্রবাসে 17 বছর থেকে আন্দোলন করার কারণে আমরাও ভোট দিতে পারি নাই। এখন আমরা প্রবাসীরা, প্রবাসের মানুষ অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশে কবে ইলেকশন হবে। ইলেকশন হলেই এবার বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশে এসে তার ভোট দিতে চায়। চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে মতলব দক্ষিণের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা। প্রথমে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক DM আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসিন সরকার সহ পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা। পরে DM আলাউদ্দিন পদত্যাগের বিষয় তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, যার কারণে নিজেদের অপরাধী মনে করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন তারা। আমরা যদিও খুন খারাপির সাথে জড়িত না, তারপরেও যেহেতু আমার পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, এজন্য আমরাও অপরাধী। তাই আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে আজকে গণহারে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি। গড়িমসি করে সময় ক্ষেপণ নয়, দ্রুততম সময়ের মধ্যে জালেমদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এই জাতির সম্পদ। জামায়াতে ইসলামী জুলাই আগস্টের সকল শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে। আমরা এই জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই। এই খুনিদের যথাযথ বিচার, বাংলাদেশের পেনাল কোড যে শাস্তি নির্ধারণ করেছে, আমরা সেই সর্বোচ্চ শাস্তি দাবি করছি। গড়িমসি করে টাইম ক্ষেপণ করে নয়, স্বল্পতম সময়ের ভিতরে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী তাদের সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে 7 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কেবল আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে 12 শিক্ষার্থীকে। সোমবার শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত আলাদা 21টি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক নেতা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির 221তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে। শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে 4 জনকে 2 বছর এবং বাকি 3 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাটোরে স্ত্রীকে নির্যাতন মামলায় আলোচিত সেই বরখাস্ত পুলিশ সুপারকে সোমবার আবারও আদালতে হাজির করা হয়।
তবে জামিন আবেদন না করায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ রেঞ্জের সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার SM ফজলুল হককে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে পাঠানো হয়। এছাড়াও বরখাস্ত পুলিশ সুপার SM ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত 11 মার্চ শ্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। কক্সবাজার শহরে ইজি বাইক চালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত 3 ভাই সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র গুলি জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তাররা সবাই ইজি বাইক চালক এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা ইজি বাইক চালক পেশার আড়ালে ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত। রবিবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় একটি ইজি বাইকের গ্যারেজে পূর্ব শত্রুতার জেরে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বাসা থেকে একটি দেশীয় বন্দুক এবং 7 রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করে 3 জন অপরাধীকে আমরা আটক করেছি। এরা একটি সন্ত্রাসী চক্র, যদিও তারা সবাই ইজি বাইক চালক, বাট ইজি বাইক চালানোর আড়ালে তারা প্রত্যেকেই অবৈধ অস্ত্র এবং ছিনতাইয়ের সাথে জড়িত। লালমনিরহাট সদর থানা পুলিশ কোলাখাচ ইউনিয়নের বড়বাড়ি সড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড তাজা গুলি সহ 3 সন্ত্রাসীকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন নবী জানান, সোমবার রাতে একটি মাইক্রোবাস তল্লাশি করে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীরা হলো ঢাকার ধামরাইয়ের জুয়েল, মানিকগঞ্জের লিটন হাওলাদার ও শিবালয় উপজেলার খালিশা গ্রামের আসলাম। তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র ও গোলাবারুদ ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে আরও কয়েকটি সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির সময় গুলি করে মিজান নামে এক যুবককে হত্যার দায়ে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককেই 20,000 টাকা জরিমানা আদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোক্তাগির আলম 6 আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হয় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 2005 সালের 2 নভেম্বর ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাছি গ্রামে রফিকুল ইসলামের দোকানে ডাকাতি করতে আসে 10 থেকে 12 জন। এ সময় আশপাশের মানুষ ছুটে এলে ডাকাতরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশী মিজান গুলিবিদ্ধ হয়। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় রফিকুল ইসলাম ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীর থেকে বস্তাবন্দি এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সোমবার বিকেলে দড়িকান্দি এলাকায় শীতলক্ষা নদীর তীরে মুখ বাঁধা সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বস্তা খুললে ভেতরে গামছা মোড়ানো আনুমানিক 2 মাস বয়সী এক নবজাতকের মৃতদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, 2-3 দিন আগে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুরে সাজ্জাতুর রহমান সামি নামে এক সন্ত্রাসীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শোয়েব আহমেদ জানান, সাজ্জাদ এলাকার একজন দাগী সন্ত্রাসী। সামান্য বিষয় নিয়ে সাজ্জাদ এলাকার মানুষকে পেশি শক্তি প্রদর্শন করে। এরকম অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র তার নিজ বসতঘর থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে 2টি দেশীয় পাইপ গান, একটি এয়ার গান জব্দ করা হয়। ঋতু পরিবর্তনের কারণে ভোলায় ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে। 1 সপ্তাহে মারা গেছে 3 জন শিশু।
সদর হাসপাতালেই ভর্তি আছে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি রোগী। এতে ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেই থাকছে রোগীরা। একই সাথে ভর্তি আছেন ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত রোগীও। এতে চিকিৎসা দিতে গিয়ে বিপাকে চিকিৎসকরাও। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 250 শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 50টি বেড থাকলেও রোগী ভর্তি আছে দ্বিগুণেরও বেশি। বেড না থাকায় অপরিচ্ছন্ন মেঝেতে গাদাগাদি করে থাকছেন রোগীরা। গত 24 ঘন্টায় এই এক হাসপাতালেই এসেছেন অর্ধশতাধিক রোগী। কেউ কেউ টয়লেটের সামনে জায়গা নিয়েছেন, কেউ বা বিছানা পেতেছেন ওয়ার্ডের প্রবেশ মুখেই। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনরাও আছেন ডায়রিয়ার ঝুঁকিতে। এক বিছানায় 3-4 দিন করে থাকি, জায়গা পাইনি। 3 দিন ধরে হসপিটালে ভর্তি, আমরা মানে কোনো সিট পাইতেছি না। চিকিৎসা করছি, এরাও ট্রিটমেন্ট দিছে, আমরা বাইরের তো নসিদ ভরি ইনজেকশন যা লাগছে আনছি। স্বজনদের অভিযোগ, অতিরিক্ত রোগীর চাপে ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশও নোংরা হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে আছে নানা পোকামাকড়। রোগীরা তো আসে সুস্থ হওয়ার জন্য, সেখানে যদি এরকম ময়লা আবর্জনার গন্ধ পায় তারা কিভাবে সুস্থ হবে? তারা তো আরো অসুস্থ হয়ে যায়। আমাদের এই ট্রিটমেন্টের জন্য আজকে আমরা 5 দিন ভর্তি, কিন্তু কোনো খাবার আইকা খাইতে পারতেছি না। এই যে বিছনায় থাকি, যে বিছনায় তেলা ফোকা, সার ফোকা, আমার বাচ্চার কালকে কানের ভিতরে ঢোকা ধরছে। বাচ্চাদের সুস্থ করানোর জন্য আইন যদি আরো অসুখ বাড়ায় তাহলে কি লাভ হলো? চিকিৎসকরা বলছেন, গরমের মৌসুম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোগীদের সেবা নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। এই জন্য আমাদের এখন প্রচুর রোগী ভর্তি। গতকাল প্রায় 300-র মতো ছিল, কিছুদিন পর হয়তো এটা 400 এরকম হয়ে যাবে। ফলে আমার ডাক্তার খুব সংকট আছে, আমি ছাড়া নাই, আমার সিএ আছে, তাকে বিভিন্ন সময় ইমার্জেন্সি করতে হয়। ফলে প্রচণ্ড ডাক্তার সংকটে আমরা ঠিক হিমশিম খাচ্ছি, ঠিক মতো চিকিৎসা দিতে পারছি না। বর্তমানে 3 শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে, আর রোগীদের জন্য খাবার, স্যালাইন, প্যারাসিটামল ওষুধ পর্যাপ্ত রয়েছে। 250 বেড হাসপাতালের এগেনস্টে 414 জন রুগী থাকলে এই রুগীর গার্জিয়ান, আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে এটা একদমই মানে যারা আসেন পেরিফেরি থেকে যেসব রুগীগুলো আছেন, তাদের তো আসলে সবকিছু শেখানো সম্ভব না। গত 1 মাসে জেলার 7 উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2675 জন শিশু। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশুদের ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চিকিৎসকরা কি ব্যাখ্যা দিচ্ছেন? আজ কতজন রোগী ভর্তি আছেন? এছাড়াও ব্যবস্থাপনা উন্নয়নে তাদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। 250 শয্যা যে ভোলা যে সদর হাসপাতালটি রয়েছে, এখানে কিন্তু আমি সদর হাসপাতালে রয়েছি। 250 শয্যা যে হাসপাতাল রয়েছে, এখানে তার বিপরীতে এখানে 50টি সিট রয়েছে শিশুদের জন্য। সেই শিশুরা কিন্তু আজকে আমি যেটুকু জেনেছি যে প্রায় 60 জনের উপরে শিশু গত 24 ঘন্টায় ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সর্বমোট এখানে প্রায় 200 শিশু রোগীরা কিন্তু ভর্তি আছেন। বিশেষ করে জ্বর এবং নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, শিশুদের সংখ্যাই বেশি। এই ব্যাপারে আমাদের ডাক্তার কথা বলেছি, আজকে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু এই শিশু রোগীর সংখ্যা দেখা দিয়েছে। আপনি জানেন যে দিনের বেলা গরম থাকলেও রাত্রের বেলা কিন্তু ঠান্ডা লাগে, সেই কারণে কিন্তু এই রোগটা কিন্তু দেখা দিয়েছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে কমে বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তার। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যেসব বেড গুলা রয়েছে, কিছু বেডে কিন্তু এক একটা বেডে কিন্তু 2 থেকে 3 জন করে শিশু ভর্তি রয়েছে। এবং কিন্তু মেঝেতে কিন্তু আপনার কিছু রোগী রয়েছেন যারা কিন্তু ডাক্তার এবং নার্স এখানে কিন্তু রিস্ক খাচ্ছেন সমস্যাদেরকে নিয়ে। তো আমি এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে যে হাসপাতালে তেলাপোকার একটি বড় ধরনের একটি সমস্যা। রোগীদের সরবরাহ যে তেলাপোকার কারণে তাদের যে খাবারগুলা, সেই খাবারগুলা কিন্তু তারা দেখায়। এখানে পরিমাণ তেলাপোকা রয়েছে
খামারের ভিতরে কিন্তু তেলাপোকা এখানে এখানে যেসব তেলাপোকা তারা চেষ্টা করছে এই তেলাপোকার জন্য উনিশশো 50 হাজার যে বেড এখানে 50 জন রোগীর সাথে কিন্তু 50টা বেড থাকলে কিন্তু রোগীর সংখ্যা খুব উঁচু, সেই কারণে কিন্তু রোগীর সাথে কিছু সততা রয়েছে, সেই কারণে কিন্তু এখানে ময়লা আবর্জনার সংখ্যা কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে যাচ্ছে। তবে আমাদেরকে ডাক্তার সিভিল সার্জন জানিয়েছেন, তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে তারা এই ময়লা এবং তেলাপোকা এগুলা সবই সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কামরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়ে সহকর্মী জানাচ্ছিলেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং এই কারণে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন সেবা দিতে। যাচ্ছি পরের সংবাদে। অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে সেমাই তৈরি হচ্ছে চট্টগ্রামের রাজাখালী এলাকার সেমাই কারখানাগুলোতে। এমন অভিযোগ পেয়ে বেশ কয়েকটি সেমাই কারখানায় সোমবার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেমাই তৈরির উপাদানে আরশোলা, আয়রনযুক্ত পানি ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার 4টি কারখানাকে 3 লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। অন্ধকার সরু গলি, স্যাঁতসেঁতে পরিবেশ, এখানে সেখানে আরশোলার আনাগোনা। ময়দার খামি তৈরির পানিতেও ভাসছে মরা আরশোলা। আর এই পরিবেশে তৈরি সেমাই ঝুলছে থরে থরে। গোয়েন্দা সংস্থা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চট্টগ্রামের রাজাখালীর কারখানাগুলোতে ঈদের অন্যতম চাহিদার পণ্য সেমাই তৈরির দেখা মেলে এমন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পরিবেশে। কারখানার শ্রমিকরা জানান, এখানে তৈরি সেমাই কক্সবাজার, টেকনাফ সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। ওরা তুতু ময়লা এগুলো না ফেলতে পারে, একটা বেসিনের জন্য বেসিন তৈরি করার জন্য বলছে। থুতু পাইলে বাইরে ফেলাবা, এটা ভিতরে ফেলাইবে না। কিন্তু অনেক লোক হালায় দূরে পরে কাছে, কিন্তু অনেকে বোঝে না, এটুকুই শুধু সমস্যা। নোংরা পরিবেশে সেমাই তৈরির জন্য রফিক, ইমরান, মোস্তফা ও আব্দুর রহিমের 4টি সেমাই কারখানাকে 2,80,000 টাকা জরিমানা করেন অধিদপ্তরের কর্মকর্তা। শর্ত ভাঙলে কারখানা সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই ফ্যাক্টরিটা আলাদাভাবে সিলগালা করারও কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না, কারণ এটা পুরো একটা ভবন, এখানে অনেকগুলি পরিবার বসবাস করছে। আমরা আপাতত কঠোরভাবে আমরা সতর্কতা দিব তাদেরকে, যে তারা যেন ভবিষ্যতে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় কোনোভাবেই যেন খাদ্যপণ্য উৎপাদন না করে। অপরাধ স্বীকার করে সেমাই তৈরিতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন কারখানার মালিকরা। এটুকু করে মাইজে মনে করেন এখানে তেলাপোকা, পানির মধ্যে নোংরা জায়গা ছোট দেয় কারণে একটু প্রোডাকশনের ক্ষেত্রে যাতে মানুষের খাদ্য কোনো ক্ষতি না হয়, স্বাস্থ্য ক্ষতি না হয়, ওই নির্দেশনা দিয়েও যাতে আমরা সুস্থভাবে করতে পারি। রমজানে মুখরোচক খাবার হিসেবে পরিচিত সেমাই এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বেবি চকের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার যশোর বিমানবন্দরের সামনেই তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। এ সময় তারা এফসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা, বেবি চকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন, প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবে শক্তিশালী করার দাবি জানান। একই সাথে বেবি চকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ, ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার সহ 6টি দাবি তোলেন। এছাড়াও যৌক্তিক দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নারায়ণগঞ্জে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার মুসলিমনগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় জেলা প্রশাসক মহোদয় 80 জন এতিম ও সুবিধা বঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের এগিয়ে নিতে হবে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পটুয়াখালীর রাঙাবালির 2 সন্তানের জননী খাদিজা বেগম। মাংসপেশি রোগে 2 পা অচল, অর্থের অভাবে জুটছে না উন্নত চিকিৎসা। বাবার বাড়িতে শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন তিনি। খাদিজার আকুতি 2 শিশু সন্তানের জন্য হলেও বাঁচতে চান তিনি, ফিরতে চান স্বাভাবিক জীবনে। তাই সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজার পরিবার। কামরুল হাসানের প্রতিবেদন। সবাই আল্লাহর রাস্তায় আমি বাঁচতেছি, আমার 2 সন্তান লই আমার একটু বাঁচতে দেন আপনারা। পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত চামড়া খসে পড়েছে খাদিজার। মাংসপেশি বেরিয়ে এসেছে, দুর্গন্ধের কারণে তার কাছে যাওয়া দুষ্কর। তবে 2 পায়ের যন্ত্রণার চেয়েও তাকে বেশি কষ্ট দিচ্ছে 2 শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ভয়। আমার ছেলে আর আমার একটা মেয়ে 3 মাস ও তাদের কাছে থেকে বড় হইতেছে, আমি কোলে নিতে পারি না। তো বাবার বাড়িতে মশারিবন্দি জীবন কাটছে খাদিজার। মাত্র 28 বছর বয়সী মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণী মা। খাদিজা 2 সন্তানের জন্য হলেও বাঁচতে চান, ফিরতে চান স্বাভাবিক জীবনে। আমার বাপ মার অর্থ নাই, এতদিন মানুষের কাছে সাহায্য চিকিৎসা করেছে, এখন আর পারতেছে না। আমার সন্তান 2 আল্লাহ রাস্তায় আপনারা সবাই একটু আর মুখ থেকে চাই আমার সাহায্য করেন। পরিবারের লোকজন জানান, গত বছর জুলাইয়ে 2য় সন্তান গর্ভে থাকা অবস্থায় 2 পা ফুলে যায়। সে সময় গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে গেল শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখন হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে। সহযোগিতা করেন, আমিও যেমন আমার সন্তান লইয়া বাঁচতে চাই, আমার মেয়েরা 2টা সন্তান লইয়া বাঁচতে চাই, আপনার দিকে দয়া করেন। আমার মেয়েটার পার তালু ধরে উপরে 1 মিলিস্তর বেশি দূরে, নিচে পছন্দ সব নষ্ট হয়ে পড়ে গেছে। এই যে পারে যে রগগুলো আছে, এই রগগুলো বের হয়ে যাইতেছে, সব পচে পড়ে যাইতেছে। আমি চাই যে আমার মেয়েটা সুস্থ সবল হয়ে উঠুক, আল্লাহ সুস্থ করুক, আপনারা দয়া করেন আমার। প্রতিবেশীরা বলছেন, এখন বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজা ও তার পরিবার। খাদিজার বাবা একজন জেলে মানুষ, বেড়িবাঁধের বাইরে বসবাস করে। তার সমর্থ অনুযায়ী তিনি বিগত দিনে চেষ্টা করেছে, কিন্তু এখন টাকার অভাবে খাদিজার চিকিৎসা হইতেছে না। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো খাদিজার পাশে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ইতিমধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যে আবেদনটা, সেটা জেলাতে যেন অতি দ্রুত প্রেরণ করা যায় সেজন্য ব্যবস্থা নিচ্ছি। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা খাদিজা বেগম। তার স্বামী ইমরান হাওলাদার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। মিষ্টি খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর, আর সেটা যদি হয় রাজবাড়ির ক্ষীর চমচম, তাহলে তো কথাই নেই। যার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ব্যবসায়ীরা জানান, গরুর খাঁটি দুধের ছানা ও মাওয়ার কারণে রাজবাড়ির চমচম বিখ্যাত। আর ক্রেতারাও বলছেন, এমন মিষ্টি অন্য কোথাও মেলা ভার। মেহেদি হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। মিষ্টির মধ্যে চমচমের নাম আসলেই মনে আসে রাজবাড়ির নাম। তাই কেউ রাজবাড়ি গেলে এই মিষ্টি খাবে না তা হতেই পারে না। শুধু দোকানে বসে খাওয়া নয়, বিভিন্ন অনুষ্ঠানে এই চমচমের জুড়ি নেই। সুস্বাদু এই চমচম বানাতে প্রথমেই বিভিন্ন গ্রাম থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহ করেন কারিগররা। এরপর ফুটন্ত চুলায় চাল দেয়া হয় হাঁড়ি ভর্তি সেই দুধ। নির্দিষ্ট সময় জাল হয়ে গেলে দুধ ফেটিয়ে তৈরি করা হয় মিষ্টি। আর সবশেষ এই মিষ্টির উপরে পুর দেওয়া হয় ক্ষীর ও মাওয়ার। ব্যবসায়ীরা জানান, 1963 সালে নির্মল সাহা রাজবাড়ির বাজারে গড়ে তোলেন নির্মল মিষ্টান্ন ভাণ্ডার। সেখানেই প্রথম তৈরি হয় চমচম। এখান থেকে এই মিষ্টির স্বাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। বাড়তে থাকে চমচমের চাহিদা। সুস্বাদু চমচমের যে রূপকার, যে সেই করা, এটা সম্পূর্ণই আমার বাবার হাতে তৈরি, এবং এটা উনি তার সততা দিয়ে নিখুঁতভাবে তৈরি করে গেছেন। আর সেইটাই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। তবে দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে মিষ্টির দোকানও। এখন নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ছাড়াও হোসেন মিষ্টান্ন ভাণ্ডার, জিকে সুইটস ও মিষ্টি বাড়ির চমচমও চাহিদা মেটাচ্ছে ক্রেতাদের। এই মিষ্টি যাচ্ছে কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে।
আমাদের দুধ আসার পর সেই দুধটা আমরা জাল করি, জাল করে সেটা আলাদা একটা ক্ষীর তৈরি করি আর ছানা তৈরি করি। এটা 100% দুধের মাওয়া। এই দুধের মাওয়ার জন্য এর সুস্বাদটা বেড়ে যায়। খাঁটি দুধের খাঁটি ছানার মিষ্টি তৈরি হয় এখানে। ক্রেতারা জানান রাজবাড়িতে একসময় রাজার বাড়ি দেখতে দূর থেকে আসতেন দর্শনার্থীরা। পরে যাবার সময় সাথে করে নিয়ে যেতেন পছন্দের চমচম। এ থেকেই ছড়িয়ে পড়ে চমচমের স্বাদ। বাইরের যত লোকজনগুলো আমাদের রাজবাড়িতে ঢোকে, আমাদের রাজবাড়ি থেকে মিষ্টিগুলি কিনে নিয়ে যায় চমচমটা। আমাদের চমচমের একটাই বৈশিষ্ট্য, আপনি গালের মধ্যে দিয়ে যদি জিহ্বা দিয়ে ঠাসা দেন, চমচমটা খাইতে ইচ্ছে করবে। এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি ছাড়াও নিরাপদ খাদ্য প্রস্তুত করতে জেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হয়, জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একেবারে খাদ্য তৈরি থেকে শুরু করে ভোক্তার খাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি চ্যানেল যাতে নিরাপদ এবং নিশ্চিত থাকে সেই ব্যাপারে তাদেরকে সজাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজবাড়ির এই সুস্বাদু চমচম বিক্রি হয় প্রতি কেজি 450 টাকায়। এছাড়াও এই জেলায় প্যারা সন্দেশ, কাটারি ভোগ, পাপড়ি সন্দেশ, হাফতি সন্দেশ সহ 72 ধরনের মিষ্টি পাওয়া যায়। মনিরা কাজুরি, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।